ঠিকমতো খাটে নাই। ওনাদের এতদিন পর্যন্ত যারা আজকে এই ককরোচটা করছে, যেমন ধরেন আমি অভিষেক দীপকে নিয়েই বলি যে হু ইজ দ্য লিডার অফ ককরোচ জাতীয় থেকে আমরা যে বিষয়টি এখনো পর্যন্ত দেখছি বিভিন্ন গণমাধ্যমের খবরে, সরকার কিন্তু এখনো খুব শক্ত অবস্থানে আছেন। মানে এটার কারণ কি? মানে তাদেরকে হালকাভাবে নিচ্ছে না, যেটি আমরা দেখছি। আমি কিছু অগ্রগতি আমি উল্লেখ করতে চাই আলোচনা যাবার আগে। মোদী সরকার এই আন্দোলনকে হালকাভাবে না নিয়ে কঠোর অবস্থান নিয়েছে। সরকারের নির্দেশে ককরোচ জনতা পার্টির জনপ্রিয় সোশ্যাল মিডিয়া ও ইনস্টাগ্রাম অ্যাকাউন্টগুলো ব্লক প্ল্যাটফর্ম করার চেষ্টা করা হয়েছে। একে জাতীয় নিরাপত্তার জন্য হুমকি ও ভারতের সার্বভৌমত্বের বিরুদ্ধে চ্যালেঞ্জ হিসেবে দেখা হচ্ছে। সরাসরি সংলাপে বসতেও অস্বীকৃতি জানানো হয়েছে। প্রধানমন্ত্রী বা কেন্দ্রীয় সরকারের জ্যেষ্ঠ মন্ত্রীরা আন্দোলনকারীদের দাবি মেনে শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের বিষয়ে কোনো সবুজ সংকেত দেননি। এমনকি শিক্ষামন্ত্রী আন্দোলনকারীদের উপর ক্ষোভ প্রকাশ করে তাদের সন্ত্রাসীদের বি টিম বলে উল্লেখ করেছেন। আন্দোলন চরম রূপ নিলে সম্প্রতি সরকারের তরফ থেকে আন্দোলনকারীদের প্রতিনিধিদের সাথে মাত্র 10 মিনিটের একটি সংক্ষিপ্ত বৈঠক করা হয়। এতে কোনো সুনির্দিষ্ট আশ্বাস দেওয়া হয়নি। আরও অনেকগুলো ঘটনা আছে, সেগুলো আমরা আলাপ করব। আমি সাকিব ভাইকে দিয়ে শুরু করতে চাই। আপনার কাছে কি মনে হয় আসলে সরকারের দিক থেকে কি একটি দম্ভের কারণে কি এই বিষয়টিকে, এটা যারা ন্যাশনাল এথনিক সুপ্রিমেসিটাই যাদের পলিটিক্স, অর্থাৎ যেই দেশেই সে পলিটিক্সটা করে, রাজনীতি করে, সেই দেশের সংখ্যাগরিষ্ঠ যেই জাতি, সেই জাতিকে সে বলে শ্রেষ্ঠ জাতি, শ্রেষ্ঠত্ব, জাতিগত শ্রেষ্ঠত্ব, এটা হচ্ছে তার পলিটিক্স, রাজনীতি এইটা। এবং আর যারা মাইনরিটি থাকে তাদেরকে চরমভাবে ঘৃণা, অবহেলা, তাদের দিকে সমস্ত ঘৃণাটাকে মানে ধাবিত করা। এরকম ধরেন আমি আপনাকে উদাহরণ দিতে পারি, আবারও আমি একই আসবে, সেটা মুসলিনেরও ছিল, সেটা হিটলারেরও ছিল, সেটা কিছুদিন আগে ওই যে ওরবান ছিল হাঙ্গেরিতে, তার ভিক্টর ওরবান, ওনার ছিল, সেটা আপনি স্পেনের ফ্র্যাঙ্কোতে পাবেন, সেটা আপনি এখন আমাদের বাংলাদেশে পেতেন হাসিনার সময়, সেটা আপনি পাবেন আমেরিকায় ডোনাল্ড ট্রাম্পের সময়, সেটাই আপনি পাবেন কিন্তু মোদির ইয়েতে, আপনার ইন্ডিয়াতে। এমনকি আমি আপনাকে আরও একটা উদাহরণ দিই, আমি যাচ্ছি কিন্তু একটা স্পেসিফিক দৃষ্টিকোণ থেকে। এই একই জিনিস কিন্তু আমাদের পাশে মিয়ানমারে বামার নেতৃত্ব, যেটা আসলে বামারদের, আপনি তো জানেন যে 60% পপুলেশন হচ্ছে বামার, এই জাতিটার যারা লিডার তারাই কিন্তু আর্মিটাকে কন্ট্রোল করে। তারা কিন্তু গুলি করতে কিন্তু কোনো তাদের হয় না, মানে পিছপা হয় না, গুলি করার ব্যাপারে তারাই খুবই সিদ্ধহস্ত, বাচ্চা কাচ্চা কাউকে না। সো আমি যেটা বলতে চাচ্ছি যে যারা সুপ্রিমেসিতে বিশ্বাস করে, তার জাতির, নিজস্ব জাতির, সে এই সুপ্রিমেসির বিরুদ্ধে কেউ দাঁড়ালেই তার ব্যাপারে সে অত্যন্ত কঠোর হয় এবং আপোষহীন হয়। এটা হচ্ছে গিয়ে রাজনৈতিক কারণ। সো আমি মনে করি যে দেখেন, এর আগে গত মানে প্রায় 15 বছর না, যে 2014-তে উনি পাওয়ারে আসলেন, 2014-তে উনি পাওয়ারে আসছেন নরেন্দ্র মোদী। 2014 থেকে এই 26 পর্যন্ত উনি তো কখনো ব্যাকডাউন করেন নাই। আপনি জানেন যে এই এতগুলো বছরে উনি কিন্তু প্রেস কনফারেন্স দেন না, উনি কারো কিন্তু উনার যে, এবং উনি কিন্তু একমাত্র ন্যাশনালিস্ট হিসাবে, জাতীয়তাবাদী হিসাবে ভারতে নিজেকে প্রতিষ্ঠিত করছেন। সুতরাং উনি, উনার বিরুদ্ধে তেমন কোনো রাজনৈতিক নাই, মানে আপনার অপোজিশনও নাই। কয়েকদিন আগে উনি বেঙ্গলও পেয়ে গেছেন, দাঁড়াতে পারছেন না। সুতরাং উনি হয়তো মনে করছেন যে উনাকে কেউ ফেলতে পারবে না। এবং এইখানে উনি হয়তো মনে করছেন যে উনার তো দেখানো দরকারই নেই, এবং না দেখালে উনার যারা আপনার পাওয়ার ব্লক, অর্থাৎ উনাকে যারা ভোট দেয়, যারা নিজেরাও হিন্দু শ্রেষ্ঠত্বে বিশ্বাস করে, সে বলবে যে হ্যাঁ, হিন্দু শ্রেষ্ঠত্বের বাহক আমাদের বীরত্ব দেখাচ্ছেন, এটাই তারা হয়তো পছন্দ করবে, সেই জন্যই হয়তো করছে। এখন আমি খালি বলতে চাই এখানে যে এটার মধ্যে আরও একটা জিনিস আছে, যে এটা বলেছিল কে, তেলাপোকা, এটা কথাটা শুরু হয়েছিল কে থেকে। আমাদের দর্শক শ্রোতাদের জন্য এটাও একটু জানা দরকার। এটা কিন্তু বলেছিলেন চিফ জাস্টিস মিস্টার সূর্যকান্ত। তো সূর্যকান্ত যে উনি বলেছিলেন, তার মানে কি, যে যারা অ্যাক্টিভিজম করে তারা হচ্ছে সব তেলাপোকা, সরকারে যারা থাকবে তারাই হচ্ছে গিয়ে আসল, যারা জনগণের পক্ষে এরা করে তারা তেলাপোকা। সুতরাং আদানিদের যেমন একটা, আপনার অলিগার্কদের যেমন একটা শিবির তৈরি হয়েছে, বিজেপির যেমন একটা রাজনৈতিক শিবির তৈরি হয়েছে,
আপনার সরকারের এবং আপনি এটা ওনাদের জাতীয়তাবাদী আপনি নানা ধরনের থিঙ্ক ট্যাঙ্কেও দেখতে পাবেন যে ওনাদের একটা সুবিধাপ্রাপ্ত একটা গ্রুপ তৈরি হয়েছে। তারাই কিন্তু এই সুবিধার বিরুদ্ধে যারা কথা বলতেছে, এই দেশের বিরুদ্ধে যে ইন্ডিয়া কাজ করছে না, যারাই বলছে তাদেরকেই তারা তেলাপোকা বলতে চাচ্ছে। আর এখন আমার মনে হয় যে গিভেন আমি যেটুকু বলবো যে এই 2014 থেকে উনি অনেক কথা বলেছিলেন, একটা কথা তো ঠিক মতো খাটে নাই। ওনাদের এতদিন পর্যন্ত যারা আজকে এই ককরোচটা করছে, যেমন ধরেন আমি অভিষেক দীপকে নিয়েই বলি যে হু ইজ দ্য লিডার অফ ককরোচ জাতীয় পার্টি, সিজেপি। উনিও তো আমেরিকায় থাকেন বোধহয়, আমেরিকা বা কানাডায় কোথাও থাকেন। হ্যাঁ, আমি যেটা বলতে চাচ্ছি, দেখেন ওনাদের নিজস্ব দেশে এই শিক্ষার মান কমে যাচ্ছে, যেটা নিয়ে এটা শুরু হয়েছে। ওনাদের এখানে এমপ্লয়মেন্ট তৈরি হচ্ছে না, কর্মসংস্থান তৈরি হচ্ছে না। আমেরিকাতে ওনাদের কর্মসংস্থান নিয়েও এখন টান পড়েছে। আমেরিকাতেও ওনাদের আর পছন্দ হচ্ছে না, অস্ট্রেলিয়াতেও আর ওরা যেতে চাচ্ছে না। সো এর মধ্যে আপনার মোদির কিন্তু ইমেজটা ফল করে গেছে। ওদের যত এফডিআই ছিল, হ্যাঁ, ডাইরেক্ট ফরেন ইনভেস্টমেন্ট, সেটা উইথড্র করে নিয়ে চলে যাচ্ছে, ওখান থেকে বের করে নিয়ে চলে যাচ্ছে। সো আমি মনে করি যে এখন ওদের এতটাই অবস্থা খারাপ এই সময় ধাক্কাটা আসাটাই স্বাভাবিক। তবে যখন অবস্থা খারাপ, গিভেন দেয়ার সিচুয়েশন, আপনার তো মনে আছে যে হিটলার কিন্তু নিজেকে আত্মহত্যা করছে, বাট হি ডিড নট তা আমি বলবো যে যারা খুব রাইট উইং হয় তারা কিন্তু আপনাকে শেষ পর্যন্ত তারা ফাইট করে যাবে, এবং যেহেতু এটা একটা দক্ষিণপন্থী, এরকমই হওয়ার কথা। জি, আমি আপনার কাছে আবারও আসবো, আমি এই পর্যায়ে শরীফ ভাইয়ের কাছে আসতে চাই। শরীফ ভাই, আপনার কাছে কি মনে হচ্ছে যে এই আন্দোলন, তাদের যে দাবিগুলো, সেই দাবিগুলো তো নিশ্চয়ই যৌক্তিক। এক হচ্ছে প্রশ্ন, সরকারি পরীক্ষার যেসব প্রশ্নপত্র সেগুলো ফাঁস হচ্ছে, শিক্ষা ব্যবস্থার সংস্কারের কথা বলা হচ্ছে, সেগুলো খুব বেশি আমরা দেখছি না। মানে বেকারত্বের একটি প্রশ্ন আছে। মানে এই জায়গাগুলোতে কি আপনার কি কাছে মনে হয় যে আসলে সরকার এই বিষয়গুলোকে এড়িয়ে গিয়ে খুব ভালো অবস্থানে, আমাদের যদি অভিজ্ঞতা আমরা দেখি, সেক্ষেত্রে আপনি কিভাবে দেখবেন আসলে? ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ সাথের আলোচক এবং দর্শক শ্রোতাদেরকে। কখনো কখনো বাজারে কতগুলো ট্রেন্ড বোঝা যায় যে আপনি এই পণ্যটি যদি বাজারে নিয়ে আসেন তাহলে ভালো বিক্রি হবে। আমি যদি আপনার এই প্রশ্নের উত্তরে বলি যে এই আন্দোলনের ভেতর থেকে ভারতের বিজেপি সরকার ক্ষমতাচ্যুত হবে, এমনকি ভারতের নিরাপত্তা, তার অখণ্ডতা, এটাও বিঘ্নিত হতে পারে, কেউ কেউ খুব খুশি হবে, কিন্তু রিয়েলিটিটা আসলে তা না। এটি আমাকে খুশি করবে, কিন্তু বাস্তবতা ভিন্ন। যথার্থ বলেছেন যে ভারতের তরুণদের মধ্যে এক ধরনের অনিশ্চয়তা তৈরি হচ্ছে এবং এর পেছনের একটা বড় কারণ হচ্ছে শিক্ষার মান। তারা প্রতিযোগিতাপূর্ণ জায়গাগুলোতে তারা পিছিয়ে যাচ্ছে, এটা যেমন সত্য। আবার খেয়াল করবেন, সারা পৃথিবীর যে কর্পোরেট হাউসগুলো আছে তার যারা প্রধান প্রায় সবাই কিন্তু ভারতীয় বংশোদ্ভূত, আবার তারা বাইরে পড়াশোনা করেছে। কিন্তু সাম্প্রতিক সময়ে তাদের বেকারত্বটা বাড়ছে, এবং এই বেকারত্ব দূর করার জন্য তারা যখন রাষ্ট্রের কাছে, তাদের সরকারের কাছে দাবিটা তোলে, তারা এমন কতগুলো বিকল্প প্রস্তাব দেয় যেগুলো তরুণদেরকে আরও বিক্ষুব্ধ করে। কলকাতায় মমতা ব্যানার্জির কাছে এসে যখন কাজের দাবি করেছে, তখন তিনি বলেছেন যে উদ্যোক্তা হও, রাস্তার পাশে চার দোকান নিয়ে বসে যাও। এটি নিয়ে প্রচুর ট্রল হয়েছিল। এই তরুণদের মধ্যে যে অস্থিরতা কাজ করছে, তাদের একটা বড় কারণ হলো যে পরীক্ষার শিক্ষার মানটা নিচের দিকে নেমে যাচ্ছে, এবং তরুণরা সেটিকে উপলব্ধি করছে। তবে ভারতের আন্দোলন এটি কিন্তু প্রথম না। আপনি প্রায় দেখবেন ভারতের সবথেকে শক্তিশালী হলো কৃষক আন্দোলন। প্রায় দেখবেন যে এখন চলছে, এই মুহূর্তে চলছে। বিভিন্ন জায়গা থেকে পদযাত্রা করে দিল্লি, এবং 2 বছর আগে যে ধরনের পরিস্থিতি, এবং দীর্ঘদিন তারা অবরোধ করে তাদের দাবি মানতে বাধ্য করেছিল। সেখানকার নর্মদা রক্ষার আন্দোলন আপনার নিশ্চয়ই মনে থাকার কথা, মেধা পাটেকারের নেতৃত্বে একটা বড় আন্দোলন। সেখানে দুর্নীতির বিরুদ্ধে একটা বড় আন্দোলন হয়েছিল আন্না হাজারের নেতৃত্বে। অর্থাৎ বিভিন্ন শ্রেণী, পেশা, ইস্যু, এই আন্দোলনগুলো তাদের নিয়মিত চলে। এবার তরুণরা রাস্তা নেমেছে, এবং এই তরুণদের আন্দোলনের ফলাফলটা কি হবে
এই ফলাফলটা হয়তো একটা পর্যায়ে গিয়ে সরকারকে একটা নেগোসিয়েশনে আসতে হবে, তাদেরকে তাদের সাথে আলোচনায় বসতে হবে বা একটা সমাধান করতে হবে। কিন্তু তারা যদি সেটি না করে তাহলে এই আন্দোলনটা কোন দিকে যাবে? সে কি আগ্রাসী হবে? এখন পর্যন্ত রাজনৈতিক দলগুলো তাদের প্রতিক্রিয়াগুলো, আপনি ওই নতুন যে পার্টিটা দিল্লি কেন্দ্রিক, তাদের একটা সাপোর্ট আছে এবং অনেকে মনে করে যে এরা এই আন্দোলনটাকে সমর্থন করছে। আবার কংগ্রেসের রাহুল গান্ধীর যে বক্তব্য যদি দেখেন, তিনি অনেকটা ব্যালেন্স করছেন। কারণ আমাদের এখানে অনেকগুলো কথা আমরা যেভাবে বলতে পারি, আপনি ইউরোপের সোসাইটিতে, অন্যান্য সোসাইটিতে একেবারে লাগামহীনভাবে কথা বলতে পারেন না। আমাদের এখানে টেলিভিশনে, রাস্তায় দাঁড়িয়ে আমার স্বাধীনতা সম্পর্কে প্রশ্ন তোলা যায়, যেটা যৌক্তিক না অযৌক্তিক, কিন্তু পৃথিবীর অন্য কোথাও এই কথাগুলো বলার সাহস আপনি পাবেন না, সুযোগও পাবেন না। ভারতে তারা এই আন্দোলনটাকে তারা খুব কেয়ারফুলি দেখছে। আপনি বাইরের থেকে যতই মনে করি আমরা যে এটিকে তারা একেবারে স্বাভাবিক সাধারণভাবে দেখছে, নো, তারা প্রথমেই কৌশল নিয়েছে, শক্ত হও, চড়াও হও তাদের উপরে। গতকালকে চড়াও হয়েছে, কারণ তাদের মধ্যে একটা ভীতি আছে। সেই ভীতিটা কি? সে তার চোখের সামনে 3টি দেশের তার প্রতিবেশী, সেখানে তরুণদের আন্দোলনের পরিণতি কি হয় সেটি দেখেছে। শ্রীলঙ্কায় রেজিম চেঞ্জ হয়েছে, নেপালে চেঞ্জ হয়েছে, আমাদের এখানে চেঞ্জ হয়েছে। সুতরাং টেনশনটা তার আছে। আবার তার আরেকটা প্রতিবেশী আছে পাকিস্তান, যে এই জায়গাগুলোতে হয়তো কিছু ফুয়েল সাপ্লাইটা যদি দেয় তাহলে এই আগুনটা ছড়িয়ে যেতে পারে। সুতরাং তার টেনশনটা আছে, সে ভেতরে ভেতরে তার উৎকণ্ঠা আছে। তা না হলে এই ধরনের একেবারে একটা নিরীহ আন্দোলন, আমাদের এখানে কয়েকদিন আগে একজন মন্ত্রী তরুণদেরকে ফার্মের মুরগি বললেন, আর সেখানে বিচারপতি তাদেরকে তেলাপোকা বলেছেন। কিন্তু আপনি এখানে শিক্ষার্থীদের যে দাবি দেওয়া ছিল সেগুলো মেনে নিয়ে একেবারে খুব দ্রুত সময়ের মধ্যে পার্লামেন্টে দাঁড়িয়ে মন্ত্রী বললেন যে আমি এটি বলে থাকলে সরি। কিন্তু তারা বলছে না কেন? তারা বলছে না এই কারণে, তারা একটা ভয় তাদের মধ্যে আছে। সেটা হলো যে এই জেনারেশনকে যদি আমি এই মুহূর্তে, তারা বুঝে ফেলে যে আমি ভয় পেয়েছি, আমি যদি তাদের কথাটা মেনে নেই তাহলে এই ধরনের প্রবণতাগুলো বাড়বে। আপনি খেয়াল করবেন যে সারা ভারতব্যাপী বিজেপির যে হিন্দুত্ববাদ, এটা প্রবলভাবে ছড়িয়ে পড়ছে সব জায়গায়। মাত্র 25 বছর সময় দিয়ে একটা পশ্চিমবঙ্গ সে দখলে নিয়ে গেছে, দীর্ঘ সময় তো লাগেনি। কিন্তু আপনি যদি তাদের ছাত্রদের যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো আছে তার নির্বাচন যদি দেখেন, বিজেপির ছাত্র সংগঠন কোথাও জায়গা পায় না। এখনো এই যে জওহরলাল জেএনইউ যেটা বিশ্ববিদ্যালয়, দিল্লি বিশ্ববিদ্যালয়, সেখানকার যে বড় প্রতিষ্ঠানগুলো আছে, প্রতিষ্ঠানগুলোতে বিজেপির যে ছাত্র সংগঠন, তারা সেখানে ছাত্রদের মধ্যে সেভাবে প্রভাব বিস্তার করতে পারছে না। নির্বাচন হলে, ফেয়ার নির্বাচন হলে তারা হেরে যাচ্ছে। জেএনইউ থেকে ম্যাক্সিমাম নির্বাচনে দেখবেন লেফট ওরিয়েন্টেড যারা, তারা পাশ করছে। তার অর্থ হলো তরুণদের মধ্যে এই যে উগ্রপন্থী ধর্মীয় কালচার বা ধর্মীয় রাজনীতি, তার বিপক্ষে তাদের একটা পজিশন আছে। সুতরাং সেই তরুণরা যেখান থেকে শুরু করেছে, এটাকে আমি শিক্ষা সংস্কার আন্দোলন বলবো। এটার সাথে তো আসলে রাষ্ট্র ক্ষমতার কোনো বিষয় নেই। শিক্ষা এটার ভেতর থেকে তাদের একটি দাবি আছে। ঠিক আছে, ধরেন যে কৃষকরা বিজয়ী হচ্ছে আন্দোলন করে, এবং লাস্ট যে কৃষক আন্দোলনটা হয়েছে, সেই আন্দোলনের সামনের থাকা একাধিক নেতা মহারাষ্ট্র এবং পাঞ্জাব থেকে লেফট নেতা, তারা সবাই এমপি হয়ে এসেছেন এবং তারা স্বীকার করেছেন যে কৃষক আন্দোলনের সাথে যুক্ত থাকার কারণে আমরা এই জায়গাটা, এই সুবিধাটা পেয়েছি, মানুষের কাছে আমরা গিয়েছি। কিন্তু এই জায়গাটায় তরুণরাও যদি এই ধরনের একটা নতুন সেক্টর ওপেন করে ফেলে, তাহলে রাজনীতির দল হিসাবে এটি ভারতের অখণ্ডতার জন্য খুব একটা, আমাদের কারো ধারণা যে এর ভিতর থেকে তার ওই রকমের কতগুলো পরিস্থিতি তৈরি হবে, নো, তা না। কারণ তাদের একটা কনফেডারেশন, অনেকগুলি রাজ্য একটা জায়গায় স্পার্ক করলে সব জায়গায় সমান স্পার্ক করবে না, এটি রিয়ালিটি। এবং সমান স্পার্ক যদি না করে
তাহলে আপনি ওই ধরনের ভাবনাও যদি থাকে সেই ভাবনা আপনি এক্সিকিউট করতে পারবেন না, আপনি সরকারকে দুর্বল করতে পারবেন। আপনি যেখানে আন্দোলন করছেন সেটা দিল্লিতে আন্দোলন, আপনি এটি দিয়ে তো পাঞ্জাবকে ইনফ্লুয়েন্স করতে পারবেন না, যেটা এখানে সম্ভব। আপনি একটা জায়গায় শুরু করলেন, সব জায়গায় দ্রুত ছড়িয়ে পড়ল। দ্বিতীয়ত, তরুণদের এই যে আন্দোলনের যে স্রোত, এটা সারা ভারতে যে ছড়িয়ে পড়েছে তা কিন্তু না। এবং সেখানে কৃষক আন্দোলনটাও যখন হয়, প্রত্যেকটা জায়গায় একরকমের হয় না, কিন্তু তারপরেও তাদের ভয়ের জায়গাটা হলো তার যে আশপাশের যে 3টা দেশে যে উথাল পাথাল হয়ে গেল ছাত্রদের উপরে ভর করে, সেই ধরনের কোনো পরিস্থিতির দিকে যাতে না যায় সেই কারণে শুরুতেই প্রথমত তারা ভাব দেখাচ্ছে এমনই যে আমরা এটিকে কেয়ার করছি না, দ্বিতীয়ত শক্ত আচরণ করছে। আপনি যদি কেয়ার না করেন তাহলে এত কঠোর হওয়া, আমি কোনো আলোচনায় বসবো না, আমি তোমাদেরকে কোনো দাম দিচ্ছি না, আমি তোমাকে পিটিয়ে থামিয়ে দিচ্ছি, এবং তাদের নিজস্ব লাঠিয়াল বাহিনী, এটা আমাদের থেকে ভারতের রাজনীতিতে আরও প্রকট রাজনৈতিক প্রভাব নিয়ে লাঠিয়াল বাহিনী গড়ে তোলা এবং লাঠিয়াল বাহিনীকে পরিচালনা করা, এটা বিজেপি করে, অন্যান্য দলগুলো করে, এবং এটা শুরু করে দিয়েছে। একদিকে পুলিশ, আর একদিকে নিজস্ব রাজনৈতিক গুন্ডা যারা, তাদেরকে নামিয়ে দিয়েছে। মিছিলের উপস্থিতি যাই হোক না কেন, তরুণদের মধ্যে এই আন্দোলন বিস্তৃত হচ্ছে, এবং গতকালকে কলকাতায় অনেক বড় মিছিল হয়েছে এই ইস্যুতে। সুতরাং এটাকে তারা যতই শাসকদের পক্ষ থেকে, মোদী সরকারের পক্ষ থেকে এটা গুরুত্বহীন মনে করলেও ভেতরে ভেতরে তারা এর উত্তাপটা অনুভব করছে। জি, আমি আপনার কাছে আবার আসবো। আমি সাকিব ভাইয়ের কাছে আসতে চাই। সাকিব ভাই, সোনাম ওয়াংচুক তিনি অনশন করছিলেন 3 সপ্তাহ ধরে, আমরা জানি, কিন্তু তাকে পুলিশ জোর করে ধরে নিয়ে গিয়ে হসপিটালে ভর্তি করে দিয়েছে, এবং তারপর মূলত আরও বেশি বিক্ষুব্ধ হয়ে উঠেছে যারা আন্দোলন করছেন। আজকে সবশেষ একটি খবর আমি দেখেছি যে প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে সর্বোচ্চ কঠোর শাস্তি নিশ্চিত করার কথা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই প্রথম তিনি এটি নিয়ে মুখ খুলেছেন। তিনি বলেছেন, প্রশ্নপত্র ফাঁস প্রতিরোধ করা শুধু সরকারের নয়, বরং পুরো জাতির দায়িত্ব। এনডিএ সংসদীয় দলের মঙ্গল মিলন বৈঠকের পর কেন্দ্রীয় সংসদীয় বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু প্রধানমন্ত্রীর বক্তব্য তুলে ধরে এই তথ্য জানিয়েছেন। আপনার কাছে কি মনে হয়? আমি দেখলাম যে সবশেষ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও এই বিষয়ে কথা বলেছেন। আসলে কি সরকারের পক্ষ থেকে নমনীয় আচরণ করা হবে, কি মনে হয়? প্রথমত আমি যেটা মনে করি যে স্বৈরাচারী সরকার যেগুলো থাকে, যেমন শেখ হাসিনা আমাদের এখানে যতদিন ছিলেন, তার একটা কথা ছিল যে রাস্তা কিন্তু আপনি দখল করতে পারবেন না। এবং যখন কত 15 বা 16 জুলাই যখন বাংলা ব্লকেড করা হয় ঢাকায়, বা বাংলা ব্লকের যখন বাংলাদেশ ওয়াইজ যখন করা হয়, তখন কিন্তু সেই গুলিটা শুরু হয়, কিন্তু প্রচণ্ডভাবে সেই গুলি শুরু হয়। অর্থাৎ রাস্তা আপনি দখল করতে পারবেন না। আপনি একটা এলাকা দখল করে আছেন, জান্তার মান্তার। ভাই যেমন বললেন আন্না হাজারের কথা, আপনি বলেছেন আন্না হাজারের কথা, আন্না হাজারেও কিন্তু এরকম একটা জায়গাতেই বোধহয় এটা বোধহয় যন্তর মন্তর ছিল না, দিল্লিতেই আর একটা কোন একটা জায়গায় একটা মাঠে ওনারা বসেছিলেন অনেক দিন ধরে। এটা হয়। এর আগে ওই ভাই যে বলছিলেন আপনার, এই যে বারবারই আমরা দেখি যে কৃষকরা যেমন রাস্তার পাশে বসে থাকে, তো সেটা অ্যালাউ করা হয়। কিন্তু যখনই আপনি রাস্তা দিয়ে যাচ্ছেন, রাস্তাটা, এবং এটা তো আপনি সংসদে যাচ্ছিলেন, সুতরাং ইট ওয়াজ এ চ্যালেঞ্জ। হ্যাঁ, এটা কিন্তু এক ধরনের আপনার দিচ্ছে যে আপনি ক্ষমতা রাখতে পারবেন কিনা। তো এমনিতে ধরেন আমার কথা হচ্ছে বিবিসির বিরুদ্ধে বলি, বা যে কোনো যারাই তার বিরুদ্ধে গিয়েছে, নরেন্দ্র মোদীর বিরুদ্ধে, নরেন্দ্র মোদী তো কারোর সাথেই কোনো কম্প্রোমাইজে যান নাই, কারোকেই কিন্তু উনি কোনো স্পেস দেন নাই, এবং সবাইকেই রীতিমতোভাবে কাট ডাউন করা হয়েছে। এমনকি রাহুলের ব্যাপারেও এটা প্রযোজ্য। আরেকটা জিনিস আমি আপনাকে বলবো যে এখানে একটা আমেরিকা কানেকশন থাকতে পারে আন্দোলনের সঙ্গে। হ্যাঁ, অবশ্যই। ইন্ডিয়ানরা তো সারাক্ষণ বলেছে যে ঢাকাতে যেটা হয়েছে সেটার মধ্যে আমেরিকানরা পয়সা দিয়েছিল, বলেনি যে বাংলাদেশে। তো আমি গতকালকে একটা পড়লাম আপনার, যে আমেরিকা নাকি কালার রেভলিউশনে ব্রহ্মচালানি, তাদের সবচেয়ে বড় জাতীয় নিরাপত্তা বিশ্লেষক, রাইট উইং বা ন্যাশনালিস্ট, যিনি বললেন যে আমেরিকা ককরোচদের সহায়তা করছে আমেরিকা। কেন আসতেছি আমি ওখানে, বলছেন যে আমেরিকা হিন্দু ন্যাশনালিজমের পক্ষে থাকবে না, এমনকি ওয়েস্টার্ন ওয়ার্ল্ডও হিন্দু ন্যাশনালিজমকে তারা অ্যালাউ করবে না। এটা উনার কথা, আমি বলছি না, এটা উনার কথা।
উনি বলছেন যে আমেরিকার বোধহয় সহকারী প্রতিরক্ষা সচিব ল্যান্ডাও, মাইকেল ল্যান্ডাও, উনি বলেছেন যে আমরা চায়নার ব্যাপারে ভুল করেছিলাম, চায়নাকে আমরা সব দিয়ে দিয়েছি, চায়না উঠে গিয়ে এখন আমাদেরকে চ্যালেঞ্জ করছে, আমরা ইন্ডিয়াকে কখনো এত কিছু দিব না। তারপরে আপনার ইন্ডিয়ার সাথে তাদের জেনারেল ইলেকট্রিকের একটা আপনার ওই হয়েছিল ইঞ্জিন দেওয়ার, সেই ইঞ্জিন তারা দিচ্ছে না, হ্যাঁ, পড়ে আছে ওর তেজাসের ফ্রেমগুলো, প্লেন ফ্রেমগুলো পড়ে আছে। সুতরাং তারা মনে করছে যে আমেরিকা তাদের সাথে রীতিমতো ভাবে অত্যন্ত খারাপ ব্যবহার করছে এবং বরং পাকিস্তানের সাথে তারা ক্লোজ। ওইখানে ব্রহ্মচালানি বলছেন যে আমেরিকা তো এই কালার রেভলিউশন করায়, যে কালার রেভলিউশন ইউক্রেন থেকে যেটা শুরু হয়েছে, এবং ওরা বলছিল যে আমাদের এখানেও এটা হয়েছে। আমার কথা হচ্ছে যে অভিষেক দীপকে তো আমেরিকার থেকে আসছেন, সো এবং এর আগে সোনাম ওয়াংচুক তো লাদাখেও আপনার করেছেন। সোনাম ওয়াংচুক একজন অত্যন্ত ইন্টারন্যাশনালি রেপিউটেড ম্যান। সোনাম ওয়াংচুকের পক্ষে ইন্টারন্যাশনাল আপনার আন্তর্জাতিক শিবির বা আন্তর্জাতিক ডেভোস ক্রাউড বা যাই বলেন আপনি, তাদের যদি একটা আপনার পরোক্ষ অনুমোদন না থাকে বা পরোক্ষ এক ধরনের সমর্থন না থাকে, তাহলে তো এইভাবে না হলে তো মেরেই ফেলতো। কথাই বলছি যে মোদী সরকার হয়তো বলতো মোদী সরকারের কোনো একটা পুলিশ যে ওনাকে মানে না কেন, একটা এসআইজি মেরেই ফেলতো। আমাদের এখানে ও গুজরাটে মানে নাই, মারছে, কিন্তু উনাকে মারতে পারবে না, এদেরকে কিছু করতে পারবে না। সো হোয়াট আই এম সেইং ইজ ইয়েস দেয়ার কুড বি, ওয়াই নট। আমেরিকা কি এমনি বসে বসে থাকবে নাকি? আপনার কাছে আরেকটি বিষয়, আমি যেটি ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে আবারও বক্তব্য দিয়েছে, আমরা জানি যে শেখ হাসিনার প্রত্যাবর্তন বাংলাদেশের সরকারের পক্ষ থেকে হস্তান্তরে যে আর্জি জানানো হয়েছে, ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেছেন এই বিষয়ে ভারতের অবস্থানে কোনো পরিবর্তন হয়নি। এ বিষয়ে ভারতের হস্তান্তরের আবেদনটি আইনি ও বিচারক কাঠামোর আওতায় পরীক্ষা নিরীক্ষা করে দেখা হচ্ছে। এর আগে আমরা দেখলাম যে গতকালকে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে চিঠি দেওয়া হয়েছে। আপনার কাছে কি মনে হয় যে এই চিঠিগুলো তারা বলছে যে পরীক্ষা নিরীক্ষা করে দেখছি, আসলে কি বিষয়টি? এটা হচ্ছে ডিপ্লোম্যাটিক ল্যাঙ্গুয়েজ, কূটনৈতিক ভাষা। যখন বলে পরীক্ষা নিরীক্ষা, আসলটা ফেলে রেখেছি, এখন সিদ্ধান্ত নেওয়ার সময় হয়নি। এটা পরীক্ষা নিরীক্ষা করতে একজন বড় উকিলের কতক্ষণ লাগে? এটা বেশিক্ষণ লাগে না। সুতরাং এটা পরীক্ষা নিরীক্ষাটা, এটার ব্যাপারটা যেটা হচ্ছে সেটা হচ্ছে যে শেখ হাসিনা তার যেই আপনার সমর্থকরা বাংলাদেশে আছেন, তার যে সহযোগীরা ভারতে আছেন, ভারত সরকারের ভিতরে তার যারা সমর্থক আছেন, ভারত সরকারের না খালি ভারতের এস্টাবলিশমেন্টে, কারণ ভারতের সব পার্টির এস্টাবলিশমেন্টে কংগ্রেস সবাই তার পক্ষে, তাদের সবাইকে আপনার একটু মনোবল দেওয়ার জন্য উনি এই কথাটা বলছে বলে আমি মনে করি। ডিসেম্বরে উনি আসবেন, উনি যদি আসেনি তো ওনার তো আগের থেকে এতগুলো জানার দরকার নেই। উনি আগে থেকে বলছেন ডিসেম্বর আসবো, অর্থাৎ যাতে এখন থেকে জুলাই থেকে আপনার ডিসেম্বর পর্যন্ত বাংলাদেশের মানুষ যাতে হয় আপনার, বিশেষ করে উনার সমর্থকরা। এবং নানান ধরনের কথা আমি দেখলাম, এক জায়গায় লেখা আছে যে উনি 12.5 লক্ষ কর্মী নিয়ে আসবেন। উনাকে তখন কতজন লোক উনাকে মানে জেলে কয়টা লোকে রাখার জায়গা আছে, এই ধরনের কথা। এগুলো আসলে কিছুই না। এগুলো আসলে আমরা খুব ভালো করে জানেন, শেখ হাসিনা জানেন যে 12.5 লক্ষ লোক নিয়ে আসলেও ওরা 12.5 লক্ষের অন্য ছেড়ে দিয়ে উনাকেই ধরবে। 12.5 লক্ষ আসাতে করে কিছু আসে যায় না। বিষয়টা হচ্ছে শেখ হাসিনাটা জানে, শেখ হাসিনা কখনোই উইদাউট সমঝোতা ছাড়া উনি বাংলাদেশে ঢুকবেন না। এটা আমি মনে করি, কারণ আমি ওনার চারিত্রিক যে আমার বিশ্লেষণ, আমার নিজস্ব যে বিশ্লেষণ, আমি সেটাতে মনে করি উনি আসবেন না। কিন্তু ওই যে বললাম যে এই রাজনৈতিক এই যে সমস্ত মানুষ আছে তারা কিন্তু অনেকটা হয়ে যাচ্ছে, আপনার হতাশ হয়ে যাচ্ছে। আমি যেমন ধরেন যে আপনিও দেখতে পাবেন ভারতের যারা দক্ষিণপন্থী যে সমস্ত সামাজিক মাধ্যম যারা বলছিল যে হাসিনা চলে যাচ্ছে, আসতেছে, হাসিনা উইন ওভার, তারাও কিন্তু হতাশ হয়ে যাচ্ছে। এই হতাশা থেকে ওনাদেরকে বাঁচানোর জন্য 6 মাসের একটা সময়ের বলে আমি মনে করছি। এবং সেখানে পররাষ্ট্র মন্ত্রণালয় কী করবে? পররাষ্ট্র মন্ত্রণালয় বলবে যে আমাদের কোনো নাই। এখন এমনকি ওরা এটাও বলছে না, দেখেন, ওরা যদি এটাও বলতো যে, যদিও আমার মনে হয় মৃত্যুদণ্ড আছে বোধহয় ভারতে তো মৃত্যুদণ্ড আছে, জি। সুতরাং যার দেশে মৃত্যুদণ্ড আছে সে সাধারণত অন্য দেশে মৃত্যুদণ্ডের কথা বলতে পারে। যদি এটাও বলতো যে আচ্ছা শেখ হাসিনার মৃত্যুদণ্ডটা উঠায় দেন, আমরা আপনাকে পাঠাই দেবো বা ওনার একটা কাজ করে দেবেন,
কিছুই বলছে না। দ্যাট মিনস যে এটা আসলে একটা টাইম কনজিউমিং ব্যাপার, এটা আসলে একটা ডিস্ট্র্যাক্ট করা হয়েছে, আওয়ামী লীগের লোকদেরকে মনোবল দেওয়ার জন্য এটা করা হয়েছে। বাট আমি সরি, এটা হবে না। জি, শরীফ ভাই, আপনার কাছে কি মনে হয় এই বিষয়টি? অনেক দিন ধরেই আলোচনা হচ্ছে, একাধিকবার চিঠিও দেওয়া হয়েছে, আসবে কি আসবে না, বা তাকে ফেরত দেওয়া হবে কি হবে না, বাংলাদেশও চেষ্টা করছে কূটনৈতিকভাবে। আর কি আসলে বাংলাদেশের পক্ষ থেকে করার আছে? প্রথমত ভারতের পক্ষ থেকে যেটা বলা হচ্ছে এটা এক ধরনের অভিনয়। আমরা পরীক্ষা নিরীক্ষা করে দেখছি। আপনার একটা আইন পরীক্ষা নিরীক্ষা করতে অনন্তকাল লাগার কথা না, এটা 1 ঘন্টার ব্যাপার। কিন্তু যখনই জিজ্ঞেস করে তখনই বলে আমরা পরীক্ষা নিরীক্ষা করে দেখছি। তার মানে হলো যে তাদের এর পেছনে একটা প্ল্যান আছে, সেই প্ল্যানটা তারা বাস্তবায়ন করছে। এক, দ্বিতীয়ত শেখ হাসিনা আসবেন কিনা। আওয়ামী লীগের যে রাজনীতি এখানে আছে, আওয়ামী লীগ কার্যক্রম নিষিদ্ধ রাজনৈতিক দল, তার কর্মী আছে, তার সংগঠন আছে, এবং আছে বলে নির্বাচনের আগে বিএনপি জামাতের নেতারা তাদের বাড়িতে যায়, তাদের কাছ থেকে ভোট নেয়, এবং এমপি হওয়ার পর তাদের কাজও করে দেয়, প্রকাশ্যে বলে। কয়েকদিন আগে ফরিদপুর 1 থেকে নির্বাচিত এমপি জামাতের, তিনি প্রকাশ্যে বলেছেন মিডিয়ার কাছে যে আমি তাদের ভোটে জিতেছি, এই কারণে এলাকার যত ডেভেলপমেন্ট ওয়ার্ক করছি, রাস্তাঘাট বানাচ্ছি, এদের বাড়ির সামনে থেকে বানিয়ে দিচ্ছি। তো সেই কর্মীদেরকে নিয়ে যদি দল করতে হয় তাহলে নেতাদেরকে আসতে হবে, তা না হলে এরা যদি বাইরে মারা যায় এবং তাদের সেখানে দাফন হয়, সারা জীবন কর্মীদেরকে শুনতে হবে তোমার নেতারা দেশের ভেতরে মরতে পারে না, মরেছে বাইরে বসে। সুতরাং তার রাজনীতিকে যদি বাঁচিয়ে রাখতে হয় তাদেরকে ফিরতে হবে। এখন যারা এখানে আছেন দায়িত্বে, তারা ফিরতে চান কি চান না, তারা আসুক এটা চান কি চান না। আমার কখনো কখনো মনে হয় তারা চান না যে এরা দেশে আসুক। একজন ফাঁসির আসামি, তাকে দেশে পেলে পুলিশের তার নিয়ন্ত্রণের মধ্যে আসলে স্বাভাবিকভাবেই তো তাকে গ্রেপ্তার করা হবে, তাকে তো জেলে যেতে হবে, এটা স্বাভাবিক। আপনি বলছেন খবরদার আসলে কিন্তু তোমাকে ধরবো, তো এটা তো বলার প্রয়োজন নেই। তার মানে হলো আপনি মনে করিয়ে দিচ্ছেন যে তোমার আসার দরকার নেই, তুমি দূরে দূরে থাকো। একজন খুনি, একজন দণ্ডপ্রাপ্ত, তাকে তো আপনি 5 স্টার হোটেলে রাখবেন, সে নিজেও আশা করে না, আর সে দাবিও করে নাই যে আমি আসলে কিন্তু আমাকে 5 স্টার রাখতে হবে ভাই, বললাম কিন্তু এবার কিন্তু আমার ভালো খাওয়াইতে হবে, তা তো আর বলে নাই। আমি এসে আত্মসমর্পণ করব। আপনি আত্মসমর্পণ করতে না দেন, কোর্টে তো যেতে দিবেন। আপনি যখন বলেন যে আসলেই কিন্তু খবর আছে তোমার, তার মানে হচ্ছে আমরা অনেক সময় বলতাম না ছোট ছেলেদের, আমাদের ছোট ভাইটাই যাদেরকে, হ্যাঁ তুমি কিন্তু কালকে একটা গ্লাস ভেঙেছো, তুমি বাড়িতে আসলে তোমার খবর আছে, তার মানে হচ্ছে তুমি একটু রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াও। তো এই ধরনের একটা প্রবণতা আমি দেখতে পাচ্ছি। আপনি যদি আমাকে জিজ্ঞেস করেন যে আমি কি চাই, যারা শেখ হাসিনার 15 বছরে ভিকটিম হয়েছে, গুম হয়েছে, খুন হয়েছে, লুটপাটের কারণে নিঃস্ব হয়েছে, শেয়ার মার্কেট সহ বিভিন্ন জায়গায়, তাদের কাছে জিজ্ঞেস করেন, তারা প্রত্যেকে চায় যে অপরাধী যারা তাদের বিচার হোক। তকির বাবা অথবা সাগরুনির ছেলে, সে কখনো চায় না যে তকি হত্যার সাথে আজমির ওসমান সহ যাদের নাম আছে তারা লাস ভেগাসে ঘুরে বেড়াক, এটি দেখতে চায় না। সে চায় আসুক, এসে আদালতের মুখোমুখি হোক। কিন্তু জুলাই সহ এই ঘটনায় যারা বেনিফিশিয়ারি, যারা সুবিধা পেয়েছে, স্পেস পেয়েছে, কিছুই হওয়ার সুযোগ ছিল না, জুলাই সুযোগটা করে দিয়েছে, তারা চায় বাবা তোমরা একটু দূরে দূরে থাকো, এবং সেই কারণে বলে যে আমরা কিন্তু গিয়ে অমুক জায়গায় দল বেঁধে দাঁড়িয়ে থাকবো, দেখি তোমার কত সাহস, তুমি আসতে পারো। তার মানে হচ্ছে যে তোমরা দূরে থাকো। আমার যেটা ওপিনিয়ন সেটা হলো যে অপরাধ করেছে আওয়ামী লীগ তো অপরাধ করেছে, তার হাতে তো রক্তের দাগ আছে, তার কাঁধে তো লাশের বোঝা আছে, সুতরাং সে কেন সেগুলোকে ফেস করবে না? আমি কেন তাকে বছরের পর বছর সে দিল্লিতে বিলাসবহুল হোটেলে থাকবে, সে মুম্বাইতে বিলাসবহুল বাড়িতে বসবাস করবে, আর আমরা এখানে নিজেরা ওই শোক নিয়ে স্বজনের কবরের সামনে প্রতি বছর একবার গিয়ে কান্নাকাটি করব কেন? তারা আসুক, এসে ফেস করুক এই ঘটনাগুলো। আমাদের মধ্যে এটা নিয়ে 2 ধরনের মত আছে, মুখে এক কথা, অন্তরে আর এক কথা। এবং আপনি দেখছেন
সেই প্রচেষ্টাগুলো চলছে। জি, ডোনাল্ড ট্রাম্প বলেছেন না এইদিকে যেও না, এরকম করো না। আপনার কাছে কি মনে হয় নেতানিয়াহুকে গেলে কি গ্রেপ্তার করা হবে? অবশ্যই করা হবে। নিউ ইয়র্ক সিটির মধ্যে ঢুকলে উনি তো অর্ডার দেবেনই, জোহরান মামদারকে এটা ছাড়বে নাকি? কারণ নেতানিয়াহুকে হয়তো খুব বেশিক্ষণের জন্য রাখতেও পারবেন না। হ্যাঁ, আর এইসব ব্যাপারে সাধারণত যেটা হয়, ফেডারেল গভর্নমেন্টের একটা ন্যাশনাল সিকিউরিটি একটা এক্সেপশন থাকতে পারে, সে হয়তো বলতে পারে। আমার কথা হচ্ছে যে জোহরান মামদানি হচ্ছে আমার মতে আমেরিকার সবচাইতে এখন আর কি সবচাইতে প্রতিভাবান রাজনীতিবিদ। উনি এই রাজনীতিতে উনার যারা সাপোর্টার, উনার যারা সমর্থক, তারা সব নেতানিয়াহুর বিপক্ষে। সুতরাং নেতানিয়াহুকে একবার যদি ধরতে পারেন, তাহলে মানে আগামী 10 বছর 15 বছর উনাকে কেউ হারাইতে পারবে না নিউ ইয়র্কের মেয়র হিসাবে। তো উনি এটা করবেন না কেন? উনি ডেফিনেটলি করবেন। অথবা উনি করলে উনি অনেকগুলো পুলিশ পাঠাই দিবেন, উনি একটা ব্যবস্থা করবেনই। আর হ্যাঁ, ট্রাম্প বলেন বা অলিগার্ক যারা আছে, বড় বড় বিলিয়নিয়ার যারা আছে, হ্যাঁ, বিশাল বিলিয়নিয়ার, সেক্ষেত্রে ট্রাম্পের কথা কি তারা কি শুনবেন? কি মনে হয়, ট্রাম্পের কথা কি তারা কি শুনবেন? কারা? জোহরান মামদানি অবশ্যই শুনবে না। কেন শুনবে? কারণ জোহরান বলবে পারলে তুমি করগা, তুমি আমাকে ঠেকাও। ও তো এইটাকে চাইবে, কারণ ট্রাম্পকে সে যদি এক ধরনের কথার কথা একটা বিব্রতকর অবস্থায় ফেলতে পারে, এবং সে যদি সত্যি সত্যি নেতানিয়াহুকে ঢুকাইতে পারে, তাহলে তো সে বাম যে পক্ষ, মানে আমেরিকার ডেমোক্রেটিক যে পার্ট, তাদের সে হিরো হয়ে যাবে। সুতরাং সে অবশ্যই করবে এটা, কেন করবে না? সে করবে, কারণ এটা তার পলিটিক্যাল ইন্টারেস্ট, জোহরানের পলিটিক্যাল। এবং আরেকটা কথা হচ্ছে যে জোহরান কয়েকদিন আগে, এটা বোধ হয় আমি আপনাকে বলতেছি 2 সপ্তাহ আগের কথা, 2 সপ্তাহ আগে কিন্তু তার সমস্ত ওই যে মেম্বাররা, তার ডিএস এর মেম্বাররা অনেকেই কিন্তু জিতে গেছে। এই যে 2 সপ্তাহ না, আরও কয়েকদিন আগে, বোধহয় 1 মাসের কথা বলছি। তার 3টা কংগ্রেসম্যান হবে এখন তার পক্ষের লোক, যারা এই কংগ্রেসে যাচ্ছে আপনার নেক্সট জানুয়ারিতে। হ্যাঁ, কারণ এরা আপনার নভেম্বরে জিতে যাবে, কারণ ডেমোক্রেটিক পার্টিতে যে নমিনেশন পায় সেই কিন্তু নিউ ইয়র্কে জিতে যায়। তো তারা 3 জনই ডেমোক্রেটিক পার্টির নমিনেশন পেয়ে গেছে, এবং তারা তাদের আগের যারা ইনকামবেন্ট ছিল, মানে যারা আগে, তাদেরকে হারিয়েছে। সো আমি যেটা বলতে চাচ্ছি, জোহরান এখন অত্যন্ত ভালো অবস্থায় আছে। আমি আপনাকে আরও কিছু বলতে পারতাম। মেইনের ব্যাপারে একটা মজার গল্প আছে, যে মেইনে ব্রায়ান প্ল্যাটনার বলে এক ভদ্রলোক ছিলেন, যিনি আগে মেরিন ছিলেন। তার আবার এখানে নাৎসি আপনার ট্যাবু আছে। সে এখন পুরোপুরি ইসরায়েলের এগেনস্টে কথা বলে, সে লেফটিস্ট কথা বলে, অর্থাৎ সে জনগণের পক্ষে কথা বলে, এবং সে ট্রাম্পের বিরুদ্ধে কথা বলাতে সে কিন্তু সবচাইতে আপনার জনপ্রিয় হয়ে গেছিল। এই নভেম্বরের ইলেকশন এর আগে ইসরায়েলি লবি তার এগেনস্টে অনেক চেষ্টা করছে, এমনকি মেইনের গভর্নরকে তার এগেনস্টে দাঁড় করাইছে। দাঁড় করানোর পরেও কিন্তু ওই ভদ্রমহিলা সাম মিলার, ওই ভদ্রমহিলা পারে নাই, সেজন্য ভদ্রমহিলা চলে গেছে, মানে যে আমি আর এই দলীয় নমিনেশন চাই না। প্ল্যাটনার ওয়াজ গোয়িং আপ, খুবই ভালো অবস্থায় ছিল। হঠাৎ করে তার আগের যে গার্লফ্রেন্ড, সে বলছে যে সে আমার উপরে অনেকবার আক্রমণ করছে বা অ্যাসল্ট, এই জন্য তাকে ছাড়তে হয়েছে। সে ছাড়ছে, আরেকজন লোক কোত্থেকে উঠে আসছে। আবার আপনি যেটা মেইনের, সেই লোকটাও এরকম প্ল্যাটনারের মতো, সেও অ্যান্টি ইসরায়েল, সেও প্রো এবং সে এখন উপরে উঠে আসতেছে। মানে আমি যেটা বলতে চাচ্ছি যে আমেরিকাতে কিছু মেইনে হওয়া মানে এটা অত্যন্ত ব্যাপার, খুবই আশ্চর্যজনক ব্যাপার, যে এক ধরনের সরকার বিরোধিতার থেকে এবং জনগণের কিন্তু এক ধরনের বিদ্রোহ করার যে আসতেছে, আপনার একটা রাজনীতি, এটা কিন্তু খুব জোরালো হয়ে যাচ্ছে। আপনার কাছে কি মনে হয় সামনে যে নির্বাচন আসছে আমেরিকাতে, আমরা জানি যে সেখানে কি ডেমোক্রেট না বা ডেমোক্রেটরা কংগ্রেস জিতবে, হাউস জিতবে, আপনার লোয়ার হাউসটা জিতবে, আপার হাউস হয়তো জিতবে না, কিন্তু তাদের কমে যাবে। এখন তো বোধহয় 4টা বেশি আছে রিপাবলিকান সেনেটর, তখন হয়তো একজন বেশি থাকবে। কিন্তু আমার মনে হয়, কারণ ডেমোক্রেটিক পার্টিরও প্রবলেম আছে, তো ডেমোক্রেটিক পার্টি তো প্রো ইসরায়েল, ডেমোক্রেটিক পার্টি তো যেটা ওবামার পার্টি বলেন, বা আপনি হিলারির পার্টি বলেন, বা আপনি ন্যান্সি পেলোসির পার্টি বলেন, বা এখন হাকিম জেফরিস, তারা তো সব হচ্ছে আপনারা এপেকের লোক ছিল। তারা যেহেতু এপিকের লোক, সেই জন্য ডেমোক্রেটিক পার্টির যারা ভোটার, তারাও এদেরকে ভোট দিতে খুব হয়, মানে পছন্দ করে না। এখন যেটা হচ্ছে যে এই যে কামালা হ্যারিস,
বা আপনার ন্যান্সি পেলোসি, এরা এখন যে জোহরানের সাথে একত্র হয়েছে এবং তারা বলছে ইয়েস ইয়েস উই আন্ডারস্ট্যান্ড, আমাদের এখন ইসরায়েলের বিরুদ্ধে কথা বলতে হবে, না বললে আমরা কিন্তু হারবো। সুতরাং এখন ডেমোক্রেটিক পার্টি কতটুকু তার জনগণের সাইডে আসতে পারে এইটা নির্ভর করে। আরও একটা কথা বলে শেষ করতে, আমি মনে করি ডেমোক্রেটিক পার্টি জিতবে। এখানে একটা কথা বলে আমি শেষ করতে চাই, সেটা হচ্ছে এখন থেকে নভেম্বরের মধ্যে যে কোনো সময় কিন্তু স্টক মার্কেট ক্র্যাশ করতে পারে। এনি টাইম স্টক মার্কেট ইজ রাইট ফর এ ক্র্যাশ। বিশেষ করে আপনার এআই নিয়ে, এআই বাবল ভেঙে যেতে পারে, KM3 নিয়ে একটা ঘটনা ঘটতেছে। সুতরাং এটা যদি হয় তাহলে তো আরও, সুতরাং এর মধ্যেও তো অনেক কিছু হচ্ছে, ইরান ওয়ারের ব্যাপার আছে, সব কিছু মিলিয়ে ইয়েস ডেমোক্রেটিক পার্টি জিতবে। তবে দুইটাই জিতবে কিনা, অর্থাৎ সিনেটও পাবে কিনা, সিনেট পাওয়ার সম্ভাবনা কম, কংগ্রেস পেয়ে যাবে। ওয়ারের ব্যাপারে কি মনে হয় আপনার? ওয়ার, ইরান ওয়ারের ব্যাপারে তো আমি যেটুকু দেখি যে ওয়ারের ব্যাপারে এখন অবস্থা আরো খারাপ। আমেরিকার অবস্থা এখন আরো খারাপ। কারণ হলো 28শে ফেব্রুয়ারি যখন শুরু করছিল তখন তাদের কাছে যত স্ট্র্যাটেজিক রিজার্ভে তেল ছিল এখন আর সেটা নাই। আপনার মনে আছে যে যখন ও MOU সাইন করছিল তখন বলছিল যে আমাদের আর 1 মাসের তেল ছিল, এই জন্য আমি সাইন করছিলাম। এখন ওদের কয় মাসের তেল আছে? সুতরাং ইরানের একটাই কথা, ইরানকে যেটা করতে হবে সে হরমুজ আটকায় রাখবে। আপনি জানেন গতকালকে থেকে হুতিরা মানে আনসারুল্লাহ তারা বোধহয় বাব আল মানদেবেও তারা আটকানোর চেষ্টা করছে। সুতরাং দুটো যদি আপনি আটকে দেখ, কতদিন তারা এইভাবে কি নভেম্বরে উনি ইলেকশনে যাবেন? আমি 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 মনে করি এটা যাওয়া সম্ভব না। অর্থাৎ যেটা বোঝা যাচ্ছে আমেরিকার, যে আমেরিকার সামনে কোনো সমাধান নাই এবং এটার কোনো সামরিক সমাধান নাই, এটা নাই। কিন্তু তারা বলছে যে ইরানকে উচ্চ শিক্ষা দিবে বা ইরানকে তারা আবার নিশ্চিহ্ন করে দিবে, যাই বলেন, কিন্তু তারা হরমুজ প্রণালী বন্ধ। এখন ধরেন আমেরিকার কি প্রথমে বলেছিল আনকন্ডিশনাল সারেন্ডার, তারপরে বলেছিল রেজিম চেঞ্জ, তারপরে বলেছিল নিউক্লিয়ার, মনে আছে আপনার? এখন কি বলে জানেন? এখন বলে হরমুজ। হরমুজে তো আপনি তো দেখতে পাবেন, আপনি ওয়েবসাইট আছে যেখানে দেখতে পাবেন যে হরমুজে কয়টা জাহাজ ঢুকছে, কয়টা জাহাজ বেরোচ্ছে। জাহাজ ঢুকতে পারছে না তো, হরমুজ ইজ ক্লোজড। আর এখন যদি বাবুল মানদেব ক্লোজ হয়ে যায়, আপনি যতগুলো জাহাজই ওখানে রাখেন, ইট ডাজন্ট ম্যাটার টু মি। আপনি কতগুলো বম্বিং করলেন, ইট ডাজন্ট ম্যাটার টু মি। হোয়াট ম্যাটার্স, যেটা ম্যাটার করে সেটা হচ্ছে হরমুজ খুলছেন কিনা। হরমুজ তো খুলতে পারেন নাই। জি, আমি শরীফ ভাইয়ের কাছে আসতেছি। শরীফ ভাই, একটু আমাদের দেশের কয়েকটি বিষয় নিয়ে আমি আপনার কাছে জানতে চাই। আজকে আমরা দেখেছি যে চিফ প্রসিকিউটর বলেছেন যে মোজাফফর আহমেদ, যাকে জিয়াউর রহমান হত্যা কাণ্ডের গ্রেফতার করা হয়েছে এবং তাকে ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ দেওয়া হয়েছে বৃহস্পতিবার। আমরা গতকাল দেখলাম যে স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন যে তাকে কোর্ট মার্শালে বিচার হতে পারে। আপনার কাছে কি মনে হয়, ট্রাইব্যুনাল আবার কোর্ট মার্শাল বিষয়টা কি একটু ব্যাখ্যা করবেন? হ্যাঁ, ধন্যবাদ। প্রথমত আমি এটি অবজার্ভ করছি কয়েকদিন ধরে, এই সম্পর্কে তথ্য যেগুলো আসছে তার মধ্যে কিছু বিভ্রান্তিকর তথ্য আছে, আবার তথ্যের ঘাটতিও আছে। আপনি তাকে মানবতা বিরোধী অপরাধে বিচার করবেন কিভাবে? যে হত্যাকাণ্ডটি ঘটেছিল 82 সালের 30শে মে, তার সাথে আপনি এই মানবতা বিরোধী 81 সালের 30শে মে, 82 সালে এরশাদ ক্ষমতা নিল এই সুযোগকে কেন্দ্র করে। আপনি এর সাথে মানবাধিকার আইন এর সাথে মেলাবেন কিভাবে? জিয়াউর রহমানকে হত্যা করেছিল সেনা বাহিনীর একটি অংশ, তারপরে দুটো মামলা এবং একটা মামলার বিচার হয়েছিল, সেটা হলো যে সেনাবাহিনীর চেইন অফ কমান্ড ব্রেক করার জন্য কয়েকজন সেনা কর্মকর্তার ফাঁসি হয়েছিল, আর অন্যান্য আরও কয়েকজনকে লঘুদণ্ড, অন্যান্য কারাদণ্ড দেওয়া হয়েছে। সবাই ধরা পড়েনি, কেউ কেউ পালিয়েছিল, তার মধ্যে মোজাফফর একজন। আপনি সেটাকে এখন ট্রান্সফার করে চাইলেই তো এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আনতে পারবেন না, কারণ তারা অপরাধটা করেছে এবং তার বিচারটা হয়েছে সামরিক আদালতে, সামরিক আইনে। সুতরাং সেটিকে আপনি কিভাবে এই ধরনের একটা জায়গায় এটি কিভাবে চিফ প্রসিকিউটর বলেন, আমি এটা জানি না। এক, দ্বিতীয়ত, প্রশ্ন হয়তো এখন কেউ ভয়ে তোলে না, কারণ আগে যেমন সব আওয়ামী লীগ হয়ে গিয়েছিল, শেখ হাসিনা ইয়েস ইয়েস, এখন সব বিএনপি হয়ে গেছে। জি, কেউ প্রশ্ন তোলে না যে আপনি যে এত কথাগুলো বলছেন, যে জিয়াউর রহমান আমাদের দেশের একজন সাবেক প্রেসিডেন্ট, তার আরও অনেকগুলো ডেজিগনেশন ছিল, আমরা সবাই জানি, অনেকগুলো দায়িত্ব ছিল। তার হত্যা হলো, হত্যার বিচারটা হলো না কেন? জিয়াউর রহমানের হত্যাকাণ্ডের পরে ক্ষমতায় তো বিএনপি বসলো,
অন্য কোনো দল তো বসেনি। ৭৫ সালে 15ই আগস্টের পরে আওয়ামী লীগের প্রতিপক্ষ ক্ষমতায় বসেছে, কিন্তু জিয়াউর রহমানের হত্যাকাণ্ডের পরে এখানে তো তার রাজনৈতিক প্রতিপক্ষ ক্ষমতায় বসেনি, বিএনপি বসেছে। তাহলে কেন জিয়াউর রহমান হত্যার বিচার হলো না? যে দুটো মামলা হয়েছিল, বললাম যে একটা হলো ওই যে সামরিক ট্রাইব্যুনালে বিচার হয়েছে, আর একটা জিয়াউর রহমান হত্যাকাণ্ড নিয়ে মামলা হয়েছিল। এবং বিএনপি যখন শেষ টার্মের ক্ষমতায় 2001-এ আসার পর পুলিশ তার ফাইনাল রিপোর্ট দিয়েছিল। ফাইনাল রিপোর্ট মানে কি? যেটাকে আর টেনে নেওয়া যাবে না, এটাকে আর অগ্রসর করা যাচ্ছে না, এখানে ক্লোজ করো, শেষ করে দাও। সেই মামলা ফাইনাল রিপোর্ট নিয়ে তো কেউ আপত্তি করেনি। আলতাফ হোসেন চৌধুরী তখন স্বরাষ্ট্রমন্ত্রী, বিএনপির পক্ষ থেকে কোনো আপত্তি আসেনি। এক, দ্বিতীয়ত হচ্ছে হত্যাকাণ্ডের পরে যে ধরনের একটা রাজনৈতিক দলের প্রধান তিনি, তার সহকর্মীরা ছিল, তার একটা পাশের রুমে চট্টগ্রাম সার্কিট হাউসে তার দলের মহাসচিব ছিলেন, আরও অনেক সিনিয়র নেতারা ছিলেন। কিন্তু এই যে ঘাতকরা কেবল এসে একজন মানুষের বুকে অসংখ্য বুলেট চার্জ করলো, বাকি কোনো দরজায় টোকা দিল না, আঘাত করলো না, কারো ঘুম ভাঙলো না। রাজনৈতিক দল হিসাবে যে কোনো দল, পৃথিবীর যে কোনো রাজনৈতিক দল এর অনুসন্ধান করার চেষ্টা করত, এখানে কোনো অনুসন্ধান হয়নি। জিয়াউর রহমানের যে দল, তারা এর অনুসন্ধানটা করতে যায়নি, বরং যারা সেখানে উপস্থিত ছিলেন এবং এই ঘটনাগুলো যারা প্রত্যক্ষ করেছেন তাদের কাছে জানতে চেয়েছি কিনা আমরা জানি না, কিন্তু তারা বাংলাদেশের সর্বোচ্চ প্রেসিডেন্ট পর্যন্ত হয়েছে। বদরুদ্দোজা চৌধুরী সাহেব প্রেসিডেন্ট হয়েছিল না? আমি রিয়েল উদার রাজনৈতিক দল বলতে বিএনপিকে আসলে উদার রাজনৈতিক দল বলি। এই ঘটনা অন্য কোনো রাজনৈতিক দলের ক্ষেত্রে যদি ঘটতো, তিনি শুধুমাত্র দেশের প্রেসিডেন্ট না, তিনি দলটির প্রধান ছিলেন, আপনি অনুসন্ধান করবেন না যে এই ঘটনার সাথে আমার কার কার সংযোগটা আছে? আজকে আমরা বলছি যে খুনিরা ভারতে আশ্রয় নিয়েছিল, তো এই অনুসন্ধানগুলো তো হয়নি। আজকে আপনি আসাদুজ্জামান কামালকে ফেরত পাওয়ার জন্য আপনি চিঠি দিচ্ছেন, যোগাযোগ করছেন, তো এই যে খুনি যাকে ধরলেন কয়েকদিন আগে, তো সে কোথায় আছে এই খোঁজটা তো নেন নাই। ক্ষমতায় ছিলেন অনেক দিন, একাধিকবার ক্ষমতায় এসেছেন, কিন্তু এই খোঁজটা তো নেন নাই। আমার এই কথার সারাংশ যেটা, যে আমাদের এখানে শেখ মুজিবের ছবি নিয়ে রাজনীতি হয়, জিয়াউর রহমানের ছবি নিয়েও রাজনীতি হয়। এদেরকে পুঁজি করে আমরা হত্যা খুনের রাজনীতির অবসান চাই, সেটা যারই হোক না কেন। বাংলাদেশের একজন সাবেক প্রেসিডেন্ট, তারকে একদল বিপদগামী, সেটা যেই হোক না কেন হত্যা করবে, তার কোনো বিচার হবে না, এটা কোনোভাবে কাঙ্ক্ষিত না। এবং এই তথ্যগুলোকে এখন একটা দীর্ঘ বিরতির কারণে একরকমের নানা রকমের রং টং লাগিয়ে একটা শ্রেণী এটিকে বাজারে নিয়ে এসে এক ধরনের বিভ্রান্তিও তৈরি করছে। তাদের উচিত সত্যটা জানা। জি, অবশ্যই। শেষ পর্যায়ে চলে এসেছি। আমি আরেকটি বিষয় আমি আপনার কাছে জানতে চাইবো, যে আপনি নিশ্চয়ই দেখেছেন সেই ভিডিওগুলি। আজকে একটি ভাইরাল ভিডিও আমরা দেখেছি, কালকে থেকেই জামায়াতের একজন নেতার সম্পর্কেও সেই ভিডিও উঠেছে, এবং তিনি দুপুর 12টা 1 মিনিটে একটি ফেসবুকে স্ট্যাটাস দিয়ে এটির ব্যাখ্যাও তিনি দিয়েছেন। আপনার কাছে কি মনে হয় আসলে ঘটনাটি? আমার কাছে এগুলো মনে হয় খুব কুরুচিপূর্ণ। আপনি একটা ধর্মীয় রাজনৈতিক দল, কয়েকদিন পর পর আপনার একজন নেতা এবং ছোট থেকে আস্তে আস্তে বড়, যার বিরুদ্ধে অভিযোগটা উঠেছে, প্রথম দিকে বলেছেন এআই দিয়ে তৈরি করা, তার নিজের জেলার নেতারা বলেছে এটি এক ধরনের ষড়যন্ত্র, তার কিছুক্ষণ পরে আপনি বলছেন যে আমি পারিবারিকভাবে বিয়ে করেছি, এবং এর কিছুক্ষণ পর আবার দেখা যাচ্ছে যে যার কথা বলছেন আপনি 4 মাস আগে নির্বাচন করলেন, হলফনামায় তার স্ত্রী হিসাবে তার নাম লেখেননি, এখন এসে বলছেন নাম লিখেছি, তিনি আমার বউ। তার একটু পরে দেখা যাচ্ছে মাত্র 15 বছর বয়সের একজন কিশোরী, আপনি এমপি মানুষ, তাকে এই রকমের একজন মুরব্বী মানুষ কিভাবে তাকে এই বাল্যবিবাহের ঘটনা ঘটান? অর্থাৎ একটা ভুল যদি আপনি করেন, অপরাধ যদি করেন, এটিকে ঢাকার জন্য আপনাকে অসংখ্য মিথ্যা কথা বলতে হয়। এই যে পুরনো যে কথাটা এটি প্রমাণিত হচ্ছে। আমরা এই ধরনের রাজনীতি, এই ধরনের আচরণ, ধর্মের আবরণে এই যে কি বলে বদমাইশিগুলো, এগুলো বন্ধ করার জন্য তাদেরকে অনুরোধ করব। এবং যিনি জাতীয় সংসদের একজন সদস্য, তার যে কাজ, এটি জাতীয় সংসদের একজন এমপির সঙ্গে যায় না।
আমি চাই জামাত যদি স্বচ্ছ রাজনীতি করতে চায়, এর ভেতর থেকে তার যে ইমেজটা নষ্ট হয়েছে এবং তার বিরুদ্ধে যে নানা রকমের যে অভিযোগগুলো আছে সেগুলো তো আস্তে আস্তে আসছে। বিভিন্ন জায়গায় চাঁদাবাজি থেকে শুরু করে নানা ধরনের অপরাধের সাথে যুক্ত। তাদের যে সততার মুখোশ, মানে সৎ চরিত্রের মুখোশ, এগুলো খুলে যাচ্ছে। সর্বশেষ নজরুল ইসলাম, তাকে নিয়ে এটি তারা এক সময়ে নানাভাবে গর্ব করত যে আমাদের একজন মুক্তিযোদ্ধা আছে। তো মুক্তিযোদ্ধা জায়গা পরিবর্তন করলে কখনো কখনো তার যে স্খলন ঘটেছে, তাকে বহিষ্কার করা উচিত, পার্লামেন্ট থেকে তাকে বের করে দেওয়া উচিত। জি, শেষ করব। সাকিব ভাই, এই বিষয়ে আসলে আপনার মন্তব্য কি? রাজনীতিবিদদের বিরুদ্ধে এই ধরনের অভিযোগ বলেন বা যে সব ঘটনাগুলো আমরা দেখি, সেগুলি আসলে কতটা সামনের জন্য ভালো কোনো কিছু? আসলে তো আমি মনে করি যে আমাদের পুরো পৃথিবীটাই এখন মেটেরিয়ালিস্ট ইয়ের মধ্যে পড়ে গেছে, স্পিরিচুয়ালিটি তো কিছু নাই। আমাদের যে মরালিটি ছিল সেই মরালিটিটাও নাই। আপনি এখন এই যে ইরান আর যুদ্ধ নিয়ে আমরা একটু আগে কথা বলছিলাম, ওটাকে তো বলা হয় আমেরিকা চালায় হচ্ছে এপস্টিন ক্লাস। এপস্টিন কে কী করেছে আপনি কিছুটা জানেন। সুতরাং আপনি যদি বলছেন যে ধর্মীয় ব্যক্তিদেরকে এরকম মহিলাদের সাথে দেখা গেছে, তো যারা ধর্মীয় ব্যক্তি না তারা কি তার মানে করতে পারে? তারাও তো করতে পারে না, কেউই করতে পারে না, তাই না? অবশ্যই এটা কেউই করতে পারা উচিত না। তবে আমার মনে হয় যে আমি আমার দেশের বলতে পারি, আপনার